তো একটা রাজনৈতিক দল যদি জনসমাবেশ করে সেখানে আইসা একজন আক্রমণ করবে কেন? এটা সন্ত্রাস না? ডক্টর মির্জা গালিব, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি নিয়ে শুরু করছিলেন হাসনাত কায়ুম ভাই, এর আগে ফেসবুকে অনেক ধরনের মন্তব্য করছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে মুজিববাদের কবর রচনা। এটি বেশ অনেকেই ফেসবুকে বলছিলেন, অনেকদিন ধরে এটি বলা হচ্ছিল, এই শব্দগুলো। একটু আপনার কাছে জানতে চাই যে আসলে কয়েকদিন ধরে বা আগে থেকে যে বলা হচ্ছিল, এই মুজিববাদের কবর রচনার মধ্যে দিয়ে আসলে কি ফ্যাসিবাদ বিলুপ্ত করা সম্ভব কিনা? দেখেন, খুব স্পষ্টভাবে যদি আমরা দেখি গোপালগঞ্জের যে ঘটনাটা, পুলিশের ভূমিকা আমরা সমালোচনা করতে পারি, এনসিপির ওখানে যাওয়া উচিত হয়েছে কি হয় নাই সেটা নিয়ে আমরা সমালোচনা করতে পারি, কিন্তু এখানে একটা বড় ডাইমেনশন, যে ধরেন একটা রাজনৈতিক দল ওখানে যাইতেছে, গিয়ে সে এখানে একটা পলিটিক্যাল প্রোগ্রাম পালন করতেছে। সে তো যায় কারো বাড়ি ঘরে আগুন দেয় নাই, কারো মারে নাই, কারো পার্টির অফিস পোড়ায় নাই। তো একটা রাজনৈতিক দল যদি জনসমাবেশ করে সেখানে এসে একজন আক্রমণ করবে কেন? এটা সন্ত্রাস না? এটা কি কোনো গণতান্ত্রিক নর্মের মধ্যে পড়ে? তাহলে গোপালগঞ্জে এই ঘটনা কেন হলো? কিন্তু যখন আপনি এর আগে একবার ৩২ নম্বর ভাঙার পরে আবার এখানে মুজিববাদের কবর রচনার দেওয়ার কথা বলবেন, তখন তাদের সমর্থকদেরকে প্রোগ্রাম কি ছিল? তার পলিটিক্যাল প্রোগ্রাম কি আওয়ামী লীগের ধরেন ৩২ নম্বর যখন ভাঙছে, ওখানে যখন গেছে, তখন তো আপনার একটা স্পেসিফিক টার্গেট ছিল যে আপনি একটা স্থাপনা, একটা সেন্টার, এটাকে টার্গেট করে গেছেন। কেউ যদি এটাকে ডিফেন্স করে তাহলে আপনি একটা কোশ্চেন বলতে পারেন যে না, ওইখানে একটা ডিফেন্সের কোশ্চেন আছে। কিন্তু গোপালগঞ্জে যে পলিটিক্যাল প্রোগ্রাম ছিল সেটা জনসভা ছিল। আপনি ধরেন ল্যাঙ্গুয়েজ, আপনি যাই বললেন, দেখেন পলিটিক্যাল পার্টি বিভিন্ন সময় বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এক ধরনের উস্কানি দেওয়া হচ্ছিল। না, উস্কানি দেওয়া হয়েছিল, আমি এগ্রি করি উস্কানি ছিল, কিন্তু আমার যেটা পয়েন্ট সেটা হলো যে ধরেন আমি একটা রাজনৈতিক প্রোগ্রাম করতেছি, সেখানে আমি উস্কানিমূলক কথা বললাম, এই জন্য আইসা আপনি পিটাবেন আমাকে, আমার মাথায় বাড়ি দিবেন, আমার এখানে আগুন দিবেন। এই রাজনীতি কোন রাজনীতি? এই রাজনীতি তো গত ১৬ বছর শেখ হাসিনা যে রাজনীতি করছে, তার রাজনীতি কি ছিল? কোনো বিরোধী দলের এসে প্রোগ্রাম করতে দিচ্ছে? প্রতি নির্বাচনের আগে এদেরকে ধরে নিয়ে সবাই আপনার জেলে পড়ছে না? বিএনপির বিশাল বিশাল নেতৃত্বের, জামাতের বড় নেতাদের একসাথে নিয়ে জেলে পড়ছে না? তো শেখ হাসিনার যে মডেলটা ছিল যে আমি বিরোধী রাজনৈতিক দলকে বা অন্য রাজনৈতিক দলকে তার গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা, এই অধিকারকে আমি এক্সপ্রেশন করার সুযোগ দিব না। আজকে গোপালগঞ্জে কিন্তু এক্স্যাক্টলি তাই হলো। দেখেন, আপনি বলতে পারেন যে অনেকগুলো এখানে রেটোরিক আসছে যেটা খুব অ্যাগ্রেসিভ ইত্যাদি ইত্যাদি, আমি সব মানলাম, কিন্তু আপনাকে কে নৈতিক অধিকার দিল আমার রাজনৈতিক সমাবেশে এসে আপনি আগুন দিবেন, আমার চেয়ার পোড়াবেন? এটা তো কোনো গণতান্ত্রিক আচরণ না। তাহলে আজকে গোপালগঞ্জে যেটা হয়েছে, তারা খুব স্পষ্টভাবে, মোশাররফ ভাই যেটা বলছে, এটা পুরনো আওয়ামী লীগ, তারা খুব স্পষ্টভাবে দেখাই দিল গত ১৬ বছর তার যে ফ্যাসিস্ট অ্যাটিটিউড ছিল, সেই অ্যাটিটিউড থেকে তার বিন্দুমাত্র কোনো চেঞ্জ হয় নাই। এবং আপনি যদি তাকে আবার ক্ষমতা দেন কোনোভাবে, সে যদি আবার আসতে পারে, সেই একই আচরণ করবে, এক্স্যাক্টলি সেম আচরণ করবে। আপনার রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে কথা বলছি না, রিফাইনটা কোথায়? রিফাইনটা তো এই জায়গায় হবে যে আপনি বলবেন যে না, আমি 3টা ইলেকশন চুরি করছি, এটা ভুল হয়েছে। আপনি বলবেন যে রাস্তাঘাটে পুলিশ যে ছেলেপানদের মোবাইল চেক করতো, এটা ভুল হয়েছে। কেউ ফেসবুকে স্ট্যাটাস দিলে তার যে ডিজিটাল সিকিউরিটি একটা আমি ধরে নিয়ে যেতাম, এটা ভুল হয়েছে। আমি যে ৩,৫০০ লোকের গুম করছি, এটা ভুল হয়েছে। আমি যে বিএনপির জনসমাবেশ হলে পুলিশ দিয়ে পিটাইছি, এটা 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 ভুল হয়েছে। আমার যে রিজভী সাহেব তার পল্টনের অফিস থেকে বের হইতে পারে নাই, এটা ভুল হয়েছে। আমি যে খালেদা জিয়ার আটকায় রাখছি, এটা ভুল হয়েছে। আমি তাকে গণতান্ত্রিক স্পেস দিব। আজকে গোপালগঞ্জের এই ঘটনা আপনি সব ডাইমেনশন থেকে চোখ ফিরায় নেন, শুধু একটা ডাইমেনশনে রাখেন যে আমরা একটা গণতান্ত্রিক সংস্কৃতি চাই, যে এখানে আমি টকশো করে খুব সুন্দরভাবে আমার বাসায় যেতে পারবো, কেউ রাস্তায় আমার আটকাবে না। আমরা এমন একটা সংস্কৃতি চাই, আমি চাইলে আজকে একটা প্রোগ্রামে যা বক্তব্য দিব, আরেকজন এসে আমার মাথায় বাড়ি দিবে না। তো গোপালগঞ্জের এই কালচার আপনারা কি বললো? এই কালচার বললো আওয়ামী লীগ যে ফ্যাসিবাদের মধ্যে ছিল, এখনো সে ফ্যাসিবাদের মধ্যে আছে। আওয়ামী লীগ কিন্তু তার ক্যারেক্টার স্পষ্ট করে দিচ্ছে। আমাদের কোশ্চেন হলো, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা সংগ্রাম করছি, আমরা সে ঐক্যের জায়গায় আছি কিনা? আমরা 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 এই ফ্যাসিবাদকে যে উত্তরণ করতে চাই, সেই জায়গায় আছে কিনা? আমি আরেকটু বিষয় জানতে চাই যে আপনি বলছিলেন যে আওয়ামী লীগ সেই ফ্যাসিবাদের জায়গায় আছে, আপনারা কি ভাবছিলেন যে এই 1 বছরের মধ্যে আওয়ামী লীগ সেই জায়গা থেকে সরে গেছে? যে আওয়ামী লীগকে দেশের মানুষ হটিয়ে দিয়েছে 1 বছর আগে, 1 বছরের মধ্যে কি তাদের সেই পরিবর্তনটাও কি আপনারা আশা করে সেখানে? আমি আশা করছিলাম, অবশ্যই আমি আশা করছিলাম। আমি ভাবছিলাম যে দেখেন, এটা আপনি বলতে পারেন যে এটা উইশফুল থিঙ্কিং, কিন্তু আমি যেভাবে ভাবছি যে আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল ছিল, তাই না? দেন তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে 91 থেকে আপনি 96, 2001-এর ইলেকশন, 2008 নিয়ে নানান প্রশ্ন আছে, সব করে ইলেকশন যদি দেখেন, তার 30-40% মানুষের ভোট পাইছে। এত বড় একটা রাজনৈতিক গোষ্ঠী, তারা সবাই একসাথে ক্রিমিনাল অ্যাটিটিউড করবে, চিন্তা করবে, এটা আমার জন্য খুব কষ্টকর আসলে চিন্তা করা। আমি ভাবছিলাম যে আওয়ামী লীগের একটা অংশ চিন্তা করবে যে না, এটা আসলে মূলত শেখ হাসিনার নেতৃত্বে তার নিজের ওন পার্টি এরা হাইজ্যাক করছে এবং সেই পার্টিকে ক্রিমিনালাইজ করছে, এবং এই রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত। কিন্তু আজকে যে গোপালগঞ্জে 90% ভোট পাইছে এর আগে আওয়ামী লীগ, আজকে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো, এই পুরোটা আওয়ামী লীগের ব্যাপারে আমাদের আসলে রিথিঙ্ক করতে হইব যে আসলে তারা কোন জায়গায় দাঁড়ায় আছে। একটু ছোট করে আমি আপনার ছোট করে আরেকটু যদি যুক্ত করতেন, মুজিববাদের কবর রচনার মাধ্যমে আসলে ফ্যাসিবাদ বিলুপ্ত করা যাবে কিনা? দেখেন, এই প্রশ্নটা এভাবে আসে যে এটা খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট। বাংলাদেশে 3টা অটোক্র্যাটিক গভর্নমেন্ট হয়েছে। একটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের বাকশাল, একটা হচ্ছে আপনার এরশাদের মিলিটারি রুল, আর আরেকটা হলো শেখ হাসিনার। তো 3টার মধ্যে 2টাই আওয়ামী লীগ।
এবং আওয়ামী লীগের এই পর্যন্ত যদি আপনি পার্টির লিডারশিপ যারা লম্বা সময় রুল করছে দুইজন, শেখ মুজিবুর রহমান আর হচ্ছে শেখ হাসিনা, দুইজনের নেতৃত্বেই আওয়ামী লীগ হচ্ছে দেখেন গণতন্ত্র থেকে বাকশালে আসলো, আবার গণতন্ত্র থেকে ফ্যাসিবাদী গেল। এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস এখানে যে কোথা থেকে শুরু করেন, ধরেন যে এরকম অনেক অনেক জায়গা হয়েছে যে একজন মিলিটারি রুলার আসলো, সে একটা অটোক্রেটিক সিস্টেমের মধ্যেই আসছে, আইসে আবার অটোক্র্যাট হলো। কিন্তু ব্যক্তি যদি এই ফ্যাসিবাদের জন্য অটোক্রেটিকের জন্য দায়ী হয়, তাহলে এই সিস্টেম সংস্কারের দাবি আপনারা কেন একটা করছেন? রাজনৈতিক দল যদি দুইবার দুইজনের নেতৃত্বে যায়, তখন কোশ্চেনটা উঠে এটা কি ব্যক্তি না এই রাজনৈতিক দলের ফিলসফিটাই অটোক্রেটিক, এটাই মুজিববাদ। সেই দুইটি দলই তো এখন নেই। ধরেন আওয়ামী লীগ এখন দেশ থেকে বিতাড়িত, আবার কবে ফিরবে তার কোনো ঠিক নেই। এরশাদের অবস্থাও তার দলের অবস্থা অতটা ভালো নয়। তাহলে সংস্কার কেন প্রয়োজন? এই দুইটা দলই তো এখন দুর্বল অবস্থায় আছে। সংস্কার ছাড়া তাহলে কেন অটোক্রেটিক অবস্থা ফ্যাসিবাদ? That's a very good point. তাহলে আমি বললাম যে এরশাদ স্বৈরাচার হয়েছে, সে নাই। আওয়ামী লীগ স্বৈরাচার হয়েছে, সে নাই। আছে কে? আছে হলো বিএনপি, আছে হচ্ছে জামাত ইসলাম, আছে হচ্ছে এনসিপি। তাহলে আমাদের কেন সংস্কার দরকার? এটার মূল কারণ হলো দেখেন মানুষের খাসলত খারাপ। আপনি যদি মানুষকে প্রপার সিস্টেমের মধ্যে না রাখেন, তাহলে মানুষ কখনো প্রপার অ্যাটিটিউড করবে না। এটা খুব স্বাভাবিক। আপনি যদি মোরাল জায়গা থেকে চিন্তা করেন, যেমন ধরেন যে রাস্তায় আপনার ট্রাফিক লাইট নাই, ট্রাফিক পুলিশ নাই, এখন আপনি যদি মনে করেন যে প্রত্যেকটা ড্রাইভার এত ভালো হইব যে সে আইন কানুন সব নিয়মিতভাবে মানবে, এটা দুনিয়াতে কখনো হয় না। মানুষকে যেটা করতে হয় একটা সিস্টেমের মধ্যে রাখতে হয়। তো আমরা যখন একটা পলিটিক্যাল পার্টি বা নানান পলিটিক্যাল পার্টিকে আমরা মনে করি যে তারা তাদের গণতান্ত্রিক জায়গা থেকে সরবে না, এটাকে আমরা কি করি? একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক দিই। এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক এবং আইনের মধ্যে রাখতে চাই। পলিটিক্যাল সায়েন্সে এটা হাসনাত ভাইরা বহুদিন যাবত এটা বলে আসতেছে যে রাষ্ট্রের যে তিনটা বিভাগ, তাই না, আপনার নির্বাহী বিভাগ, আপনার সংসদ এবং বিচার বিভাগ, এই তিনটা বিভাগ আমি সেপারেশন করে দিতেছি, যে একজনের হাতে তিনটা থাকবে না এবং তিনটার একটা আরেকটারে চেক অ্যান্ড ব্যালেন্স করবে। এই চেক অ্যান্ড ব্যালেন্স যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট হওয়া থেকে নিজেদের সরায় রাখতে বাধ্য হবে। এখন ধরেন যে দুই রকম হতে পারে, এক, আমার ফ্যাসিস্ট হওয়ার প্রবণতা আছে, আমি এইটাকে এক্সপ্লয়েট করব। আরেকটা হলো যে আমার প্রবণতা নাই, কিন্তু আপনি যদি আমাকে কোনো চেক অ্যান্ড ব্যালেন্সে না থাকেন, অনেক দিন থাকতে 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 আমার মধ্যে একটা ফ্যাসিবাদী প্রবণতা আসবে। এইটা যাতে এখন বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে না আসে, সেই কারণে আমরা রাষ্ট্রের সংস্কারের কথা বলতেছি। এবিএম মোশাররফ হোসেন, একটু আপনার কাছে জানতে চাই, আমরা কয়েকদিন আগে পটুয়াখালী সব দেশের বিভিন্ন জায়গায় স্লোগান দেওয়া হয়েছিল, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, রাজাকার স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, সেই স্লোগানের জন্য বিএনপিও ধ্বংস হবে। মোশাররফ ভাই, একটু আপনার মন্তব্য জানতে চাই। মানে এটা হলো কি, রাজনীতিতে কিন্তু আপনি যে কথাটা বলছেন, আমাদের মধ্যে কিন্তু একটা পার্মানেন্ট বিশ্বাসটা নাই। এই যেমন দেখেন, আপনি হিসাব করেন আজকে যে আমরা যে দিনে দাঁড়িয়েছি, 1 বছর আগে আপনি চিন্তা করেন আমাদের এই যে বর্তমান যারা রাজনীতিক ক্রিয়াশীল, এদের মধ্যে ঐক্যটা কি দৃঢ় ছিল, এখন কেন নাই? কারণ আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে এর একটা প্রশ্ন এখানে আছে। আর এই প্রশ্নটাকে যখনই আপনি সামনে নিয়ে আসবেন, তখন আপনার মধ্যে নানা বিভক্তি দেখা দেবে। তো যার জন্য এটা জনাব গালিব যে কথাটি বললেন, এর জন্য আপনাকে কি করতে হবে, যে নির্দিষ্ট কিছু বিষয় আপনাকে পার্মানেন্ট সেটেল করে ফেলতে হবে। আমার যেমন আমি মনে করি অনেকে হতাশ, আমি কিন্তু হতাশ না। এই বলছে ঐক্যমত কমিশন অনেকরা পাচ্ছে না। 100% যদি আপনার হয়ে যায়, তাহলে তো আপনার আলোচনা কোনোই দরকার ছিল না, অর্ডিন্যান্স দিয়ে দিলে হয়ে যেত। ডক্টর মির্জা গালিব, একটু আপনার কাছ থেকে জানতে চাই, বিশেষ করে পুরান ঢাকার যে হত্যাকাণ্ডের পর যখন সমালোচনা হচ্ছিল, এর পরপরই আসলে বিএনপির পক্ষ থেকে আমরা এই স্লোগানটি আবার বেশি শুনছিলাম, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এবং আপনি ফেসবুকের একটি কমেন্টে আপনি বলছিলেন যে জামাত শিবিরকে এই রাজাকার বলে ট্যাগ দেওয়া আসলে একজন ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির ঘাটতি বলে আপনি মন্তব্য করছিলেন। একটু আপনার কাছে জানতে চাই যে আপনি আসলে কিভাবে দেখেন আমাদের যে রাজনৈতিক চর্চা, সেখানে প্রতিপক্ষকে ঘায়েল করতে হলে তার সবচেয়ে দুর্বল পয়েন্টটিকেই তো আঘাত করার চেষ্টা করে, এটিকে আসলে ইন্টেলেকচুয়াল ঘাটতি হিসেবে দেখবেন কিনা? পাশাপাশি একটু যুক্ত করি, শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে ভবিষ্যতে সমালোচনা করার ক্ষেত্রে আপনারা কি বলবেন না যে গণহত্যাকারী, নাকি শুধু বলবেন যে উনি মুজিব বন্দনা করে কি কি বদনাম করেছে, কি কি খারাপ কাজ করেছে? দেখেন, এখানে প্রথম এটা ডিপেন্ড করে যে আপনার টার্গেট কি। ধরুন আপনি খেলতে নামছেন, আপনার টার্গেট যদি হয় যে কোনো মূল্যে আমার জিততে হবে, তাহলে আপনি বিরোধী দলের ল্যাং মেরে জিতবেন, ফাউল 10টা করলে আপনি 10টা করবেন। আর আপনার টার্গেট যদি হয় যে আমি জিতি বাহারি, আমি খেলাটাকে সুন্দর করতে চাই, সুস্থ করতে চাই, তাহলে আপনি পদ্ধতিতে যাবেন না। তো এখন ধরেন ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলগুলো আছে, তো রাজনৈতিক দলগুলোর ফোকাস যদি থাকে একেবারে তার পার্টি পলিটিক্স, যে অ্যাট এনি কস্ট আমার পার্টি পলিটিক্সকে ম্যাক্সিমাইজ করতে হবে, তাহলে আপনার আচরণের নৈতিকতা এক জায়গা থেকে আসবে। আর আপনার কাছে যদি মনে হয় যে না, পার্টি পলিটিক্সের চাইতে আপনার দেশ বড়, জিয়া রহমানের একটা ফেমাস উক্তি আছে, তাই না, ব্যক্তির চাইতে আপনার দল বড়, দলের চাইতে দেশ বড়। তো আপনার কাছে যদি মনে হয় যে দেশ বড়, তাহলে কিন্তু আপনি একই পদ্ধতিতে এই সমালোচনা করবেন না, আপনি ডিফারেন্ট ওয়েতে চিন্তা করবেন। তো আমি আসলে একটা জাতীয় জায়গা থেকে চিন্তা করতেছি, এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে একটা ভালো সুস্থ গণতান্ত্রিক জায়গায় যদি আমরা যেতে চাই,
তাহলে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলাপ আলোচনাকে আনতে হবে একটা পলিসি লেভেলের আলোচনায়, যে আপনি কোন ফিলোসফির উপর দাঁড়ায় আছেন, আপনি কিভাবে কাজ করবেন, আপনার এজেন্ডা কি। তো সেই জায়গা থেকে আমি কমেন্ট করেছি যে আপনি যদি জামাত ইসলামীকে সমালোচনা করতে চান তাহলে সেন্টার রাইট অথবা সেন্টার লেফট রাজনীতি থেকে অনেকগুলো কোশ্চেন তোলা যায়, যে ইসলামী রাজনীতি তারা ক্ষমতায় আসলে কিভাবে দেশ চালাবে, সেপারেশন অর পাওয়ার মানবে কিনা, তার জুডিশিয়ারি কিভাবে হবে, সিভিল লিবার্টি সেটার উপরে তারা কিভাবে হস্তক্ষেপ করবে। তো এই পলিসি লেভেল আলোচনায় না যাইয়া আপনি যদি তাকে সিম্পলি ট্যাগ করতে চান যে তুমি রাজাকার, তাইলে এটা আসলে একটা ট্যাগিং এর রাজনীতি হয়। এটা আমি মনে করি না ভালো কাজ। আপনি যদি জামাতের ৭১-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে চান, একাডেমিকলি তুলেন, আমার কোনো আপত্তি নেই, একাডেমিকলি আলোচনা হইতে হবে, জামাতকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু আপনি যখন এটা রাস্তায় স্লোগান দেন, আমরা তো গত ১৬ বছর দেখছি যে রাজাকার বইলা মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে, এবং শুধু শুধু জামাতের না, বিএনপিরও। আপনার জিয়াউর রহমান আসল মুক্তিযোদ্ধা না, উনি পাকিস্তানের চর, এই কথা শুনছেন না গত ১৬ বছর? আমরা রিপিটেডলি শুনছি। জামাত ইসলামের সাথে বিএনপি জোটে ছিল না, তাও তো একসাথে রাজনীতি করছে, তখন রাজাকার না হলে তো এখন রাজাকার হওয়ার কোনো দরকার নেই। তো জামাত যদি আপনার অপোনেন্টে চলে যায়, তাহলে আলোচনাটা একাডেমিক জায়গায় আসেন, আমরা সেই জায়গা থেকে আলাপ আলোচনা করি। আমার বোধ হয় যে মানে খুব কুইকলি বিরোধী দলকে আপনি একটা কিছু বলে ফেললেন, যেমন ধরেন আপনি খুব কুইকলি চাইলে বিএনপিকে চাঁদাবাজ বলতে পারেন, বিটফোর্ডের ঘটনায় আপনি সন্ত্রাসী বলতে পারেন, তাহলে এটাও এক ধরনের দলীয় লেন্স। আপনি যদি একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনের জায়গা থেকে দেখেন, তাহলে মনে হয় এটাকে আপনি এভাবে বলবেন যে দেখেন বিএনপি বড় দল, সমাজে যারা টাউট বাটপার বদমাইশ আছে তারা সবাই এখন মনে করে বিএনপি করলে লাভ হবে, তো দৌড় দিয়ে বিএনপি করতে যায়। তো বিএনপির জন্য প্রবলেমটা কি? প্রবলেম হলো তার এখন একটা কোয়ালিটি কন্ট্রোল করতে হবে, যে কে আসবে না, কিভাবে আসবে না। এটা আওয়ামী লীগও এক সময় এই প্রবলেম ফেস করছে। আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যা কিছু হইতো সব হাইব্রিড আওয়ামী লীগ বলে দিত, কাউয়া বাইরে থেকে আসছে। কিন্তু দেখেন তারা কেউ কোনোদিন প্রশ্ন করে নাই, আপনি তো দলের সাধারণ সম্পাদক, এই হাইব্রিড আওয়ামী লীগ যাতে তৈরি না হয় এটার জন্য আপনি কি করতেছেন? তাহলে আমি এটাকে এভাবে দেখি যে বিএনপি একটা প্রবলেম ফেস করতেছে, যে একেবারে লোয়ার পর্যায়ে সে কিভাবে কন্ট্রোল করবে তার লোকদেরকে, অথবা এই যে নানান সুযোগ সন্ধানী লোকের আসতেছে এটাকে কিভাবে কন্ট্রোল করবে। এটা জামাত আজকে এতটা ফেস করতেছে না, কিন্তু আগামীকালকে ফেস করবে। আজকে বিএনপি যেটা ফেস করতেছে, জামাত যখন আরো পপুলার হবে, আর একটু বড় হবে, আপনি দেখবেন সেম প্রবলেম জামাত ইসলামও ফেস করবে। তো এই কোশ্চেনটা কিন্তু আমরা দলীয় বিভাজনের উপরে উঠে একটা পলিসি লেভেলের আলোচনায় যাইতে পারি। আমাদের রাজনীতিতে এই প্র্যাকটিসটা এখন হয় নাই। মানুষ খুব কুইকলি আরেকজনকে নেম কল করতেছে, ট্র্যাক করতেছে। তো আমি এইটাকে বলছি যে এই যে রাজনীতিটাকে একটা ইন্টেলেকচুয়াল লেভেলে আমাদের ট্রানজিশন করা উচিত, এই কালচারটা আমাদের এখনো তৈরি হয় না। যদি রাজনৈতিক নেতারা এটা তৈরি করেন তাহলে এটা ভালো হয়। যেমন মোশাররফ একটা খুব সুন্দর কথা বলছেন যে আমি যখন ঐক্যমত্য কমিশনে যাচ্ছি সবাই তো সবকিছু অ্যাগ্রি করবে না, দ্যাটস ফাইন, আমি চাপাই দেবো না, দ্যাটস ফাইন। কিন্তু আমি বুঝতে চাই যে উনি যেটাতে ডিসঅ্যাগ্রি করতেছেন সেটা ফিলসফি কি, উনি কেন ডিসঅ্যাগ্রিমেন্ট করতেছেন, আর আমি যেটাতে ওনার সাথে ডিসঅ্যাগ্রি করতেছি আমার ফিলসফি ওনাকে বলতে চাই। ধরেন আমিও যদি দেশপ্রেমিক হই, উনিও যদি দেশপ্রেমিক হন, হাসনাত ভাই আগে হাল ছেড়ে দিচ্ছেন, উনি বলতেছেন এই সংস্কার হবে না, আমি আরেকটু আশাবাদী। আমার কথা হলো যে আমিও যদি দেশপ্রেমিক হই, উনিও যদি দেশপ্রেমিক হন, তাহলে তো আমার ফিলোসফিটা উনি শুনবেন মন দিয়ে, ওনার ফিলোসফিটা আমি শুনবো। কনসার্নলি কোন জায়গায় ফিলোসফিক্যাল গ্যাপ আছে, ডিফারেন্স আছে, এই আলাপ আলোচনা একটা সুস্থ ট্রাস্টের মধ্যে দিয়ে হইতেই পারে। আমি মনে করি যে এটা হওয়া উচিত। ঐক্যমত্য কমিশন একটা অসাধারণ জিনিস হয়েছে, আপনারা খেয়াল করছেন, ব্যাক অ্যান্ড ফোর্থ আলোচনা হয়েছে। আমি মনে করি এটা বাংলাদেশের হিস্ট্রিতে একটা অসাধারণ জিনিস। যে ধরেন একটা রাজনৈতিক দল আইসা বললো এটা আমি মানি না, সে চলে গেল, আবার পরের দিন আসলো, আবার আলোচনা হইতেছে, কাউন্টার আপনার আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা। এই যে আর্ট অফ আপনার নেগোসিয়েশন এবং আলোচনা, এটা বাংলাদেশের একটা অসাধারণ ঐতিহাসিক জিনিস।